চলুন ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি পুষ্টিবিদ মাহমুদা আফরিনের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। যেমনটা আসলে জানতে চাচ্ছিলাম, চলছে পবিত্র মাহে রমজান এবং রমজানে আমরা সবচেয়ে বেশি আসলে চিন্তিত থাকি কোন খাবারগুলো খাওয়া উচিত, কোনগুলো খাওয়া উচিত না। এবং বর্তমানে একটা বিষয় অনেক বেশি দেখা যাচ্ছে, আমরা অনেকে না বুঝে ডায়েট করে থাকি এবং তার ফলশ্রুতিতে অনেক প্রবলেমে পড়তে হয়। শুরুতেই জানতে চাই যে রমজান মাসটা আসলে কিভাবে চালানো উচিত বা কি কি খাওয়া উচিত সেহরিতে? সেহরি দিয়ে শুরু করব। সেহরি দিয়ে শুরু করি। ঠিক আছে, ধন্যবাদ প্রশ্নের জন্য। আপনার কথাটা ঠিক আছে যে আমরা রমজান মাসকে অনেকে অনেকভাবে কাজে লাগাতে চাই। কেউ হচ্ছে যারা হচ্ছে অনেক ওবেইস, তারা চেষ্টা করে যে রমজানকে কাজে লাগিয়ে তারা কিভাবে ওজন কমাতে পারে। যারা হচ্ছে ওজন কম, তারাও চিন্তা করে যে হ্যাঁ, ধর্মীয় তাৎপর্যের সাথে সাথে আমি রমজান মাসে কিভাবে কাজে লাগিয়ে আমি একটু ওজন বাড়াতে পারি, একটু ফ্রাইড জিনিস খেয়ে। হ্যাঁ, তবে যেটা হচ্ছে যে স্বাস্থ্যকর, আমরা যেটা সবসময় বলে থাকি, যেহেতু সেহরির খাবারটা এমন হবে যেটা আমাদেরকে সারাদিনে কি শক্তি দিবে। এমন কোনো খাবার আমরা সেহরিতে রাখবো না যেটা আমাদের সারাদিনের যে রোজা রাখার যে মেইন তাৎপর্য, আমরা বিভিন্ন আমল করা, আল্লাহর ইবাদত করা বা সারাদিনের যে আমাদের কর্মব্যস্ততা থাকে সেটাকে কি হ্যাম্পার করবে, এরকম কোনো খাবার আমাদের খাওয়া উচিত না যেটা আমাদের অ্যাসিডিটি হবে বা আমাদের শরীরটাকে অনেকটা বেশি হাইড্রেট করে দেবে। আরেকটা জিনিস প্রথমে বলি, সেটা হচ্ছে যে সেহরিটা আমরা করে কি একদম টাইম শেষ করে একদম নামাজের ঠিক আগে আগে উঠে যাই। হ্যাঁ, খুব তাড়াহুড়ো করে খাই। এই তাড়াহুড়ো খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ। আর একটা হচ্ছে যে আমরা খুব সময় পাই না এবং খুব ডক অনেক পানি খেতে থাকি, খাবার বেশি খেতে থাকি। এখন মূল কথা হচ্ছে আপনি যতটুকুই খান সেটা একটা নির্দিষ্ট টাইম পরে হজম হয়ে যাবে। তো আমাদের উচিত হচ্ছে সেহরির সময়টা একটু আগে ভাগে ওঠা, যাতে হচ্ছে আমরা একটু সময় পাই, উঠে একটু পানি খাওয়া। তারপরে আমরা আমাদের মেইন মেনুর মধ্যে কার্বোহাইড্রেট থেকে লাল চাল রাখতে পারি, তারপরে লাল আটা রুটি রাখতে পারি, এবং প্রোটিন ভালো মানের প্রোটিন থাকতে হবে। দুই ধরনের প্রোটিন রাখাই জরুরি, একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন এবং উদ্ভিজ্জ প্রোটিন। প্রাণীজ প্রোটিনটা যেটা হবে, আমাদেরকে প্রোটিন জাতীয় খাবারটা করে কি অনেক ধীরে ধীরে হজম হয়, যার কারণে একটা পেটটা একটু ভরা থাকবে, বেশ সময় ধরে আমরা একটু ক্ষুধা ফিল করব না, এবং শক্তিও দিবে সারাদিন আমাদেরকে। তো সেই ক্ষেত্রে আমরা ডিম রাখতে পারি, মুরগি রাখতে পারি, মাছ রাখতে পারি। তবে গুরুপাক যে খাবারটা, গরু মাংস, খাসির মাংস, এ ধরনের প্রোটিন না রাখাই ভালো সেহরিতে। এবং উদ্ভিজ্জ প্রোটিন হিসেবে ডাল রাখতে পারি, বিচি জাতীয় খাবার যেমন শিমের বিচি আছে, বিভিন্ন ধরনের বিচি জাতীয় সবজি আছে, সেগুলো রাখতে পারি। এবং ভিটামিন এবং মিনারেলসের সোর্স তো অবশ্যই জরুরি। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের শাকসবজি রাখতে পারি। তবে সবজির মধ্যে একটু নরম রসালো সবজি, যেগুলো খুব সহজে হজম হবে, এই ধরনের সবজি রাখাটাই শ্রেয়। সাথে সাথে হচ্ছে যে আমরা ডেইরি কোনো প্রোডাক্ট রাখতে পারি, দুধ হতে পারে, দই হতে পারে। অনেকে বলে থাকে যে দুধটা হজম হতে একটু বেশি সময় লাগে, সেহরিতে এটা খেলে কোনো সমস্যা হবে কি না? সেহরিতে যদি আপনার স্পেসিফিক দুধে কোনো সমস্যা না থাকে, যে অনেকের হজমে প্রবলেম হয় বা অনেকের অ্যালার্জি থাকে, তাহলে খুব একটা প্রবলেম নেই। আমরা অনেকে একটা রেওয়াজ আছে আর কি, যে আমরা দুধ কলা খাই বা দই দিয়ে অনেকে ভাত খায়, শেষ রাতের শেষ খাবার বলি, তো খাওয়া যায়। এবং দইটা যেটা করে আমাদের হজমটা ভালো করে। সাথে আপনি একটা খেজুর রাখতে পারেন, যেটা আপনাকে সারাদিন আর একটু এনার্জেটিক রাখবে। এবং ওভারঅলি হচ্ছে পর্যাপ্ত পানি থাকতে হবে। হ্যাঁ, একদমই। অনেকে সেহরিতে যেটা করে থাকে যে সেহরিতেও ডায়েট করার জন্য ভাতটাকে একদমই বাদ দিয়ে দেয়, জাস্ট প্রোটিন, দুধ বা ডিম অথবা মিট জাতীয় কোনো খাবার খেয়ে থাকে। এটা আসলে কতটুকু তাদের শরীরের জন্য ভালো না খারাপ? আমরা ধরেন যাদেরকে ডায়েট প্ল্যান দিয়ে থাকি হচ্ছে যে ওজন কমানোর জন্য, সেটা রোজা ছাড়া হোক বা রোজার সময় হোক, কার্বোহাইড্রেট লাগবে। আপনার শরীরের ফ্যাটের যে ভাঙন আছে, সেখানেও কার্বোহাইড্রেট একটা ভূমিকা আছে। তো কার্বোহাইড্রেটের লাগবে। এবং ওনার হচ্ছে যে ক্যালোরি চাহিদা কতটুকু, ওটাই হচ্ছে আমরা সেহরি, ইফতার এবং রাতের খাবারে ভাগ করে দিই। এবং সেহরিতেও কার্বোহাইড্রেট স্কিপ করাটা ঠিক হবে না। সারাদিন রোজা রাখার পরে আমরা অনেক ভাজা পোড়া জাতীয় খাবার, আমরা বাঙালিরা যেহেতু ভোজন রসিক, এটা খেতে পছন্দ করি। যেটা আসলে একটু বললেন যে সেহরিতেও ডাল দিয়ে ভাত খাচ্ছি, ইফতারেও ডালের বড়া খাচ্ছি। ইফতারে কি কি খাবার রাখা উচিত বা কি কি খেলে আসলে ক্ষতি হয়ে থাকে? রোজার টাইমটা হচ্ছে 11 থেকে 12 ঘন্টা একটা টাইম। তো লম্বা টাইমে প্রথমে ইফতারের শুরুতে আমি সবাইকে, মোটামুটি আমার পেশেন্টদেরকেও, আত্মীয় স্বজনদেরকেও বলে থাকি যে ইফতারটাকে দুভাগে ভাগ করে নেবেন। হ্যাঁ, প্রথমেই আজানের পরপরই হচ্ছে আপনি একটা বা দুটা খেজুরটা এমন হচ্ছে সব রোগীদের জন্যই মোটামুটি পারফেক্ট। তো একটা বা দুটা খেজুর, সাথে পানি, একদম নর্মাল টেম্পারেচার, নর্মাল পানি।
এরপরে হচ্ছে আপনি আপনার নামাজ পড়ে এসে ইফতারের মেইন পার্টটা শুরু করেন, আচ্ছা। যেখানে আপনি অনেকগুলো হেলদি মেনু রাখতে পারেন বা হেলদি মেনু, এই মেনুগুলো রাখা উচিত। যেমন হতে পারে হচ্ছে যে আপনি লাল আটা রুটি রাখতে পারেন, সাথে হচ্ছে আপনি ডিম অথবা মুরগি অথবা হচ্ছে ডাল দিয়ে মিক্সড করা সবজি সেটা রাখতে পারেন, কিছু সালাদ রাখতে পারেন, এটা একটা মেনু হতে পারে। আর একটা খুবই মানে নাড়ি ঠান্ডা করা মেনু হচ্ছে দই, তার সাথে হচ্ছে চিরা অথবা ওটস, এবং সাথে হচ্ছে আপনি কিছু ফ্রুটস রাখতে পারেন, সেখানে কলা দিতে পারেন, অ্যাপেল দিতে পারেন, এবং সাথে আপনি একটু গুড় রাখতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার খুব মানে নাড়ি ঠান্ডা করার মতো একটা রেসিপি হতে পারে। আপনি মিক্স সবজি দিয়ে খিচুড়ি করতে পারেন, সাথে একটু সালাদ রাখতে পারেন। এছাড়া অনেকে আছে ভাত দিয়েও ইফতার করে, এবং এটা হচ্ছে যে অ্যাসিডিটির জন্য খুব ভালো। নর্মালি আপনি ভাতের সাথে হচ্ছে প্রোটিন যে পোর্শন থাকবে, মাছ বা ডিম অথবা মুরগি, যেটা আপনার সামর্থ্য অনুযায়ী রাখতে পারেন, সাথে সবজি থাকলো একটু এবং কিছু সালাদ থাকলো। সো এটা একটা মেইন মেনু। এর পাশে সাইড মেনু হিসেবে যেটা থাকবে, প্রচুর ফ্রুটস থাকা দরকার, সেটা আপনার সামর্থ্য অনুযায়ী একটু কালারফুল ফ্রুটস রাখার চেষ্টা করবেন, ফলের রস এবং হচ্ছে শরবত। অনেক ধরনের শরবত আমরা খেয়ে অভ্যস্ত, যেমন লেবু শরবত হতে পারে, আপনার বেলের শরবত, পেঁপের শরবত, ডাবের পানিও আপনার ইলেকট্রোলাইটের ব্যালেন্সটা মানে ঠিক রাখতে অনেক হেল্প করে, সেটা হতে পারে। মিক্সড শরবত হতে পারে, স্মুদি হতে পারে, দই দিয়ে আপনার লাচ্ছি হতে পারে, অনেক ধরনের আছে। কিন্তু আমাদের ট্রেন্ড যেটা আমাদের দেশে অনেক বেশি, আমরা সাধারণ মানুষ সবাই যে জিনিসটা খেয়ে থাকি, অনেক প্রসেসড বিভিন্ন শরবত পাওয়া যায় বা প্যাকেটে করে পাওয়া যায়, সেগুলো আমরা পানির সঙ্গে গুলিয়ে খেয়ে থাকি, এবং আমি জানি যে ওইটার মধ্যে অনেক বেশি মিষ্টি দেয়া হয়ে থাকে। এটা আসলে কতটুকু ক্ষতিকর খাওয়াটা আসলে? র জিনিস বা ন্যাচারাল জিনিস স্বাভাবিকভাবে খুবই মানে চমৎকার আমাদের শরীরের জন্য। সেই ক্ষেত্রে আমরা যত প্রসেস জিনিস থেকে আমরা দূরে থাকবো ততই ভালো। প্রসেস সব কিছু কি অনেকগুলো প্রসেস করে যেহেতু আসে, সো এর মধ্যে অনেক ধরনের কেমিক্যাল মিক্স থাকে, রং মিক্স থাকে, তো যার কারণে এগুলো শরীরের জন্য অবশ্যই ভালো না। আর যেহেতু আমরা মানে ইফতারের শুরুতে আমরা এই ধরনের শরবত খেতে অভ্যস্ত আমাদের বাংলাদেশে, তো এটা শরীরের জন্য আসলেই ভালো না। এটার কারণে বিভিন্ন ধরনের রোগেও আক্রান্ত হয়। আর দেখা যায় যে আমাদের প্রত্যেকেরই বাসায় কেউ না কেউ অ্যালার্জির পেশেন্ট থাকে, হৃদরোগের পেশেন্ট থাকে, গ্যাস্ট্রিক বা বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত অনেক ব্যক্তি থাকেন। তাদের জন্য, তাদের সুবিধার্থে কি কি খাবার আপনি সাজেস্ট করে থাকবেন? আমি স্বাস্থ্যকর মেনুগুলো যেটা বলেছি, হ্যাঁ, এগুলো সবার জন্যই স্বাস্থ্যকর। স্পেসিফিক যদি ধরেন আমি গ্যাস্ট্রিকের কথা বলি, যাদের খুব বেশি অ্যাসিডিটির সমস্যা হয়, তাদের অবশ্যই ভাজা পোড়া জাতীয় খাবারগুলো স্কিপ করা উচিত, তাদের স্বার্থে, তাদের শারীরিক সুস্থতার স্বার্থে। এবং তাদের জন্য দই চিড়াটা খুবই উপকারী। হ্যাঁ, পেটটা ঠান্ডা রাখে, গ্যাস্ট্রিকের যে প্রবলেমটা সেটা অনেকটাই নিরসন করে। এবং পানিটা হচ্ছে যে অনেক বেশি না খাওয়া, প্রথমে অনেক বেশি পানি না খাওয়া, ধীরে ধীরে ইফতার থেকে সেহরি পর্যন্ত আমরা 10 থেকে 12 গ্লাস পানি বা তরল জাতীয় পানিও খাবো। তো এবং হচ্ছে যে অনেকে আছে যে আমরা ছোলা খুবই ভালো একটা আইটেম, ইফতারে অনেক আমাদেরকে এনার্জি দেয়, কিন্তু ছোলাটা আমরা করি কি এত বেশি ভুনা করি বা এত বেশি মশলাদায়ক করে ফেলি, তো যেটার কারণে হয় এটা আমাদের অনেক অ্যাসিডিটি তৈরি করে। এবং এটাতে কি ক্যালোরি নষ্ট হওয়ার কোনো চান্স থাকে যে এত মশলা দেওয়ার কারণে? যে কোনো খাবার যদি আমরা অনেক বেশি রান্না করি এবং অনেক বেশি মশলা এবং তেলে রান্না করি, সেটা যে মূল গুণাগুণ সেটা অনেকাংশই লোপ পায়। তো এটা আমরা যেটা বলে থাকি, যেটা খুব স্বাস্থ্যকর, সেটা হচ্ছে আপনি সেদ্ধ করে অথবা কাঁচা খেতে পারলে ভালো, কেউ অনেকেই কাঁচা পছন্দ করে সালাদ দিয়ে, অথবা সেদ্ধ করে আপনি আপনার মন মতো সালাদ দিয়ে খেতে পারেন। যতই বলি যে খাবো না, কেন যেন সেই ভাজা পোড়াটা খাওয়া হয়। এটা কিন্তু কিডনি রোগের যারা ভুগছেন তাদের জন্য ক্ষতিকর, যেহেতু তারা বীজ জাতীয় খাবারগুলো খেতে পায় না, ডাল এই জাতীয়, কিন্তু ডালের বড়া খাচ্ছে, ডাল দিয়ে যে কোনো রান্না করা জিনিস খাচ্ছে, তাদের জন্য আসলে কি সাজেশন দিবেন? তাদেরকে আমরা অবশ্যই সেকেন্ড ক্লাস প্রোটিনটা খেতে মানা করি। তারা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আলুর চপ খেতে পারে। সেক্ষেত্রে আলুর চপটা তারা হচ্ছে যে বেসন দিয়ে না করে আটা বা চালের গুঁড়ি দিয়ে করতে পারে, সাগুর বড়া খেতে পারে, বিভিন্ন ধরনের সবজির পাকোড়া খেতে পারে, তবে সেটা প্রতিদিন অনেকগুলো আইটেম না। দেখা যাচ্ছে আমি মেইন একটা ডিশের সাথে পাশাপাশি একটা বা দুটা খাবো। ডাল জাতীয় বা বেসন দিয়ে তৈরি এই ধরনের খাবার বাদ দিয়ে বিভিন্ন ধরনের সবজি দিয়ে আমরা করতে পারি, মাছের চপ করতে পারি, মুরগি দিয়ে হচ্ছে যে আমরা বিভিন্ন কাবাব করতে পারি, সেটা ভাজা পোড়া হিসেবে তারা একটা দুটা নিতে পারে। সয়াবিন তেল নাকি ক্যানোলা অয়েল, দুইটার মধ্যে পার্থক্য কি এবং কোনটা আসলে বেটার? তেল কোনটা নিলেন সেটা জরুরি না, তেলের ক্ষেত্রে হচ্ছে আপনি পরিমাণটা কতটুকু নিলেন সেটা জরুরি। আপনার ক্যালোরি চাহিদা অনুযায়ী আপনার সারাদিনে একটা কি ফ্যাটের পরিমাণ নির্ধারিত থাকে। তো আপনার ওই ফ্যাটের অন্যান্য খাবার থেকে আমরা ফ্যাট পাই, তো শুধুমাত্র ভোজ্য তেল হিসেবে আপনার জন্য একটা লিমিটেড
পরিমাণ থাকে ওই পরিমাণটা আপনাকে মেনটেন করা জরুরি। সেই ক্ষেত্রে আপনি সয়াবিন ইউজ করেন, ক্যানোলা ইউজ করেন, আপনি সানফ্লাওয়ার ইউজ করেন, অথবা আপনি রাইস ব্রান অয়েলটা ইউজ করেন, যে কোনো তেলে ইউজ করতে পারেন, কিন্তু পরিমাণটা মেনটেন করাটা জরুরি। কিন্তু তুলনামূলক শুধু রমজান না, যে কোনো সময়ে খাওয়ার ক্ষেত্রে কোন তেলটাকে আমরা বেশি প্রায়োরিটি দেব, মানে কোনটাতে পুষ্টিগুণ বেশি থাকবে, শরীরের ক্ষতি কম হবে? রাইস ব্রান অয়েল, সানফ্লাওয়ার অয়েল, বীজ থেকে আমরা যে উদ্ভিজ্জ বীজ থেকে আমরা যে তেলগুলো পাই, এবং যেটা হচ্ছে যে সঠিক ওয়েতে তৈরি হয়, কোনো ধরনের রাসায়নিকভাবে প্রসেসড না, যতটা প্রসেসড কম হবে সেই তেলটাই ভালো। তো সেই ক্ষেত্রে একেবারে কোনো ফিক্স নাম আমি আপনাকে বলছি না, তবে যদি বলেন যে কোনটাই ভালো সেটা বলবো, সেক্ষেত্রে ঘিও ভালো, বাটারটাও ভালো, এবং চর্বি হিসেবেই হচ্ছে তেলটাকে কাউন্ট করছি। তো সাথে হচ্ছে আপনি সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্রান অয়েল, সূর্যমুখীর তেল, এগুলোও ভালো, নারিকেলের তেলটাও ভালো, মানে ডিপেন্ড করে আপনি রেসিপিটা কিভাবে রান্না করবেন। চিনি নিয়ে যে জিনিসটা হয়, যে চিনি আমরা নর্মালি এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়েছি, আমরা সবাই চিনিটা একটু অ্যাভয়েড করে যেটা আসলে 0 ক্যাল সুগারের দিকে ঝুঁকছি, যে ওই চিনিটা খেলে শরীরের ওইভাবে হয়তো ক্ষতি হবে না। এই জিনিসটা আমি একটু আপনার কাছে ক্লিয়ার হতে চাই। সব ধরনের আর্টিফিশিয়াল জিনিসই শরীরের জন্য খারাপ। এখন এটা হচ্ছে আপনার মনের একটা বিষয়, আপনি মনকে কিভাবে বুঝাবেন। আপনি যদি মনকে বুঝায় নিচ্ছেন যে আচ্ছা চিনিটা একটু ক্ষতি বেশি, আমি এটা একটু কম ক্ষতি করি, তাহলে আপনার কম ক্ষতি করতে পারেন, কিন্তু আলটিমেটলি আর্টিফিশিয়াল সব কিছুই শরীরের জন্য খারাপ। এটা আমাদের সাজেশন থাকে না নেয়াই। রাইট, একজন পুষ্টিবিদের সঙ্গে আজকে কথা বললাম। আমি একটু শেষ মুহূর্তে জানতে চাই যে তার ইফতারে প্রতিদিন আসলে কি থাকে, তার ইফতারের টেবিলে? আমি যেটা রাখি সেটা হচ্ছে দই, কলা এবং চিরা, এটা থাকেই। তো গুড়টা আমি মিক্সড করি না, বাচ্চার জন্য মিক্সড করি, ও খায়। আর সাথে ভাজা পোড়া 1টা বা 2টা রাখা হয়, যেহেতু আমার বাচ্চা এখন রোজা রাখছে আলহামদুলিল্লাহ। এবং সাথে ফল থাকে, সিজনাল আমার সামর্থ্য অনুযায়ী যে ফল যেদিন বাসায় অ্যাভেলেবেল থাকে সেই ফল থাকে, পর্যাপ্ত পানি থাকে, মাঝে মধ্যে স্যুপ করি, মাঝে মধ্যে পাস্তা করি। যেমন গতকালকে ছিল রুটি, সবজি এবং হচ্ছে যে মুরগির একটা কারি ছিল, সাথে সালাদ ছিল এবং কিছু ফ্রুটস ছিল। আর সেহরিতে কি খাওয়া হয়? স্বাস্থ্যকর মেনুগুলো বলেছি সেরকমই থাকে, ভাত থাকে নর্মালি, এবং সাথে হচ্ছে যে মাছটা বেশি রাখি, মুরগিও মাঝে মধ্যে রাখা হয়। তারপরে মিক্স সবজি থাকে আমার, একটু লাউ, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, এগুলাকে একটু প্রেফার করে এই টাইমে, পেট ঠান্ডা থাকে। এবং সাথে ডাল থাকে রেগুলারই, আর হচ্ছে যে একটু সালাদ রাখি আমি। আর খাবারের শেষে হচ্ছে আমি 1টা বা 2টা খেজুর খাই, সাথে পর্যাপ্ত পানি থাকে। সেহরিতেও? সেহরিতে। দারুণ দারুণ, নিঃসন্দেহে অনেক ভালো লাগলো। একদমই শেষ মুহূর্তে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে এবার যদি আপনার কোনো সাজেশন দেওয়ার থাকে। যতটা পারবেন এই রমজান মাসের মেইন তাৎপর্য যেটা, যে আমরা আল্লাহর সান্নিধ্য অর্জন করা, আত্মশুদ্ধির মাস যেহেতু, আত্মশুদ্ধিতে মনোযোগ বেশি দেওয়া, মুখরোচক এবং রং বেরঙের রং মিশ্রিত খাবার, ভাজা পোড়া খাবার থেকে যতটা দূরে থেকে বাসার স্বাস্থ্যকর খাবার খেয়ে ইফতার করতে পারি, ইফতার থেকে সেহরি সবগুলো মেনু যেন স্বাস্থ্যকর থাকে, সেটা আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকলো। অনেক কিছু জানলাম, আমি জানি দর্শকরাও অনেক বেশি উপকৃত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো পরামর্শ এবং মতামত জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিয়া দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320303 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আল কোরআনে বলা আছে, নিশ্চয় নিজের মনের বিরুদ্ধে জেহাদ করাই সর্বশ্রেষ্ঠ জেহাদ। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।